ওয়েলকাম ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। আমি চঞ্চল স্যার তোমাদের কাছে আবারও আমাদের ইভিএস এর যে ক্লাস চলছিল ডাব্লিউবি টেট 2024-এর জন্য, তো সেই ডাব্লিউবি টেট 2024-এর টপিক ওয়াইজ যে আমাদের সিরিজটা স্টার্ট হয়েছে প্লে লিস্টে, সেটার আজকে আমরা 13 নম্বর ক্লাস করব। তোমরা জানো, যারা আগের দিন ক্লাস করেছো, আমরা ইতিমধ্যে যে হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার বলে যে আমাদের টপিক রয়েছে সেইখানে কিন্তু আমরা ঢুকে পড়েছি। তো আজকে এটার পার্ট 2 হবে। ওকে, এটার পার্ট 2 প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ের দ্বিতীয় পর্ব আজকে। তো আমরা দেখবো আস্তে আস্তে, অনেক কিছু জানতে হবে এখানে। আসলে আমরা প্রথম দিন মানে এর আগে 12 নম্বর যে ভিডিওটা রয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে একবার দেখে নেবে। তো সেখানে আমরা যেটা পড়েছিলাম বা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে দুর্যোগ কাকে বলবো, বিপর্যয় কাকে বলবো। ওকে, প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ তথা আধা প্রাকৃতিক বিপর্যয়, এগুলোকে আমরা কিভাবে শ্রেণী বিভাগ করব সেগুলো সব আমরা জেনে এসেছি। তো আজকে আমাদের এই সমস্ত দুর্যোগগুলো সম্পর্কে, সেগুলো সৃষ্টি হওয়ার কারণ সম্পর্কে, হ্যাঁ, কোথায় কি দুর্যোগ হয়েছিল ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন দেখবে টেট 2022-এ আমফুন দিয়ে একটা দিয়েছিল, ওকে, সুপার সাইক্লোন জস দিয়ে একটা দিয়েছিল, এরকম। তো এগুলো আমাদের একটু কিন্তু জেনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তো তার আগে বলে দিই, এই যে ক্লাসগুলো চলছে এগুলো 100% ফ্রি ক্লাস কিন্তু চলছে। ওকে, 100% ফ্রি ক্লাস চলছে এবং এই ক্লাসগুলো সিলেবাস অনুযায়ী, যে নতুন সিলেবাস যেটা 2023 সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত যে সিলেবাস, প্রাইমারি টেট 2023 সালের আগে যে সিলেবাসটা প্রকাশ করেছিল, সেখানে জাস্ট কয়েকটা টপিক চেঞ্জ হয়েছে ইবিএসএ, সেগুলোও করানো হবে আস্তে আস্তে। তো সেই একদম লেটেস্ট সিলেবাস অনুযায়ী কিন্তু চলছে। যদি আবারও বলছি, এই বছর এমন হয় যে আমাদের প্রাইমারি টেটের নোটিফিকেশন মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি দিকে আসবে, তো সেই টাইমে যদি সিলেবাস চেঞ্জ করে, তাহলে যে কয়েকটা নতুন টপিক হবে সেই নতুন টপিকগুলো তোমাদের এক্সট্রা ক্লাসে কিন্তু করিয়ে দেওয়া হবে। ওকে, তো এই যে ক্লাসগুলো, এগুলো একদম কমনযোগ্য ক্লাস। ঠিক আছে, কমনযোগ্য মানে আমি কখনো এটা বলবো না যে তোমরা 100% প্রশ্ন, যে 30টা প্রশ্ন সেই 30টা বা 25টা প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এবং আমি তোমাদের প্রশ্ন করাবো। এইভাবে পড়াশোনা হয় না। প্রাইমারি টেট এইভাবে পাস করা যায় না, এটা আলাদা এক্সাম। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাকে কনসেপ্ট বিল্ড করতে হবে, তোমার কনসেপ্ট গ্রোথ করতে হবে। ঠিক আছে, যাতে যেখান থেকেই প্রশ্ন আসুক তুমি মোটামুটি করতে পারো। আচ্ছা, তো দেখো, চলো দেখা যাক। তার আগে বলি, আমাদের ইতিমধ্যে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেই সমস্ত ক্লাসগুলো কিভাবে খুঁজে পাবে। বারবার একটা প্রশ্ন অনেকে করো। তো দেখো, এই ডেসক্রিপশনে কিংবা ফার্স্ট কমেন্টে দেখবে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর। ফার্স্ট কমেন্টে ক্লিক করবে, পিন করা থাকবে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে চেক করে নেবে। তো তোমার ধরো ইভিএস দরকার, তো ইভিএস এর প্লে লিস্টে টাচ করবে, পরপর যত ক্লাস রয়েছে সমস্ত ক্লাসের যে নাম এবং থাম্বনেল সেগুলো সব তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তার আগে বলি, যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছো বা অনেক দিন ধরে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের কাছে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগবে, আমরা অনেক বেশি উৎসাহ পাবো। আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ক্লাসটা বা চ্যানেলটার লিঙ্কটা একবার শেয়ার করে দিও। সম্পূর্ণ জিরো থেকে একদম শেষ অবধি আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে এই ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য প্রোভাইড করে চলেছি। ওকে, তো এইভাবে কিন্তু প্লে লিস্টে তোমরা সব ভিডিওর যে লিঙ্ক সেগুলো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তার আগে জাস্ট একবার জাস্ট তোমরা রুটিনটার দিকে একটু নজর দেবে। দেখো, আমাদের যে ফ্রি ক্লাসের রুটিন ইউটিউবে চলছে, ইউটিউব ফ্রি ব্যাচ দেখতে পাচ্ছ, তো সেই ফ্রি ক্লাসের যে রুটিন সেগুলো এই অনুযায়ী, এবং তোমাদের প্রত্যেক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেক দিন তোমাদের এই রুটিন মাফিক কিন্তু ক্লাস আসতে থাকবে। যদি তুমি সাবস্ক্রাইব করে নাও, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা সেট অল সেট করে দেবে। এর ফলে যখনই নতুন ভিডিও আপলোড হবে প্রত্যেক দিন সকাল 7টায় নোটিফিকেশন পেয়ে যাবে টেটের বাংলা ক্লাসের। ওকে, ঠিক সেরকম আবার যে আমাদের শুক্রবার সকাল 7টাতে আমাদের গ্রাম পঞ্চায়েতের বাংলা ক্লাসের নোটিফিকেশন চলে আসবে। এইভাবে দেখতে পাচ্ছ আমাদের ইংরেজি ক্লাস রয়েছে টুইসডে সন্ধ্যে 7টাতে, ম্যাথ ক্লাস রয়েছে সকাল 7টাতে সেদিন। ওকে, জিকে ক্লাস রয়েছে দেখতে পাচ্ছ সোমবার সকাল 7টা, বুধবারে আমাদের ইংরেজি ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে সিডিপি ক্লাস প্রাইমারি টেটের, সেটা তোমরা পাবে বুধবারে সন্ধ্যে 7টাতে।
পরবর্তী টেটের ক্লাস বলতে আমাদের রয়েছে এই যে দেখো, স্যাটারডেতে ইংরেজি রয়েছে সকাল 7টাতে পাবে এবং ইভিএস পাবে সন্ধ্যে 4টাতে। তো এই রুটিনটা খাতায় লিখে নিতে পারো, খাতায় লিখে নিয়ে তোমরা রীতিমতো এই ক্লাসগুলো দেখতে থাকো এবং এগুলো থেকে খাতাতে নোট বানাও এবং সেই নোটগুলোকে বারবার রিভাইজ দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি তোমাদের মধ্যে কনসেপ্ট তৈরি হবে একটা টাইমে। মক টেস্টে যাদের এখন মোটামুটি 50-60 আসছে, তারা 1 বছর টানা পড়াশুনো করো মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, তখনই বুঝতে পারবে তখন মক টেস্ট দেওয়ার পর কতটা ইমপ্রুভমেন্ট কিন্তু তোমাদের হয়েছে। তার সাথে সাথে বলি, আমাদের কিন্তু পেইড ব্যাচ অলরেডি চলছে, ঠিক আছে। ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য আমাদের পেইড ব্যাচ চলছে, যেটা সম্পূর্ণ 1 বছরের কোর্স। এখানে ডাব্লিউবি টেট এবং সি টেট উভয়কে কেন্দ্র করে পড়াশুনো করানো হচ্ছে। যে নোটসের মধ্যে যে টার্মগুলো থাকবে সেগুলো বোথ বাইলিঙ্গুয়াল ভাবে দেওয়ার চেষ্টা করা হয় এবং দেওয়া হয়ে থাকে, যাতে একবার তুমি ডাব্লিউবি টেটের জন্য প্রিপেয়ার হয়ে গেলে সাথে সাথে সি টেটের জন্য প্রিপেয়ার হয়ে যাও। কারণ জানো, সি টেট প্রতি বছর 2বার করে হয় এবং বিহারে যে ব্যাপক পরিমাণ নিয়োগগুলো হচ্ছে সেগুলোতে বসার জন্য তোমার কিন্তু এই সিটেট পাস করা কিন্তু বাঞ্ছনীয়, ঠিক আছে। তো এই ব্যাচটার মধ্যে কিন্তু ভর্তি চলছে একদম হ্যান্ড টু হ্যান্ড, ফেস টু ফেস ইন্টারাকশনের মতোই কিন্তু আমাদের সুন্দর অ্যাপের মাধ্যমে ক্লাস হয়ে চলেছে। 24/7 অল টিচার্স অ্যাভেলেবেল থাকেন, ঠিক আছে। 2-1 দিন হয়তো কোনো ক্লাস মিস যেতে পারে, কারণ সামনে একটু বর্ষাকাল আসছে, তো সেই ক্লাসগুলো অবশ্যই রিশিডিউল করে নেক্সট ডেটে করিয়ে দেওয়া হয়। আর একটা সব থেকে বড় সুবিধা হচ্ছে, এই ব্যাচের মধ্যে তোমাদের ক্লাস যেমন লাইভ হবে প্রত্যেক দিন, ঠিক সেরকম সেই লাইভ ক্লাসের রেকর্ডেড ফর্মও কিন্তু থাকবে। ওকে, এইটার ভ্যালিডিটি থাকবে 1 বছর পর্যন্ত, অর্থাৎ তুমি যেদিন ব্যাচটা পারচেস করবে সেই দিন থেকে 1 বছর পর্যন্ত তুমি সমস্ত ক্লাসের রেকর্ড, পিডিএফ, নোটস সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে। আর আরও একটা বড় সুবিধা হচ্ছে ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি, ঠিক আছে। এমন অনেকে থাকে যারা হয়তো ব্যাচটা নিতে ইচ্ছুক, কিন্তু স্বাভাবিকভাবে বর্তমানে যে মূল্য ব্যাচটার সেই পরিমাণ অর্থ হয়তো তাদের হাতে নেই, তো তাদের জন্য কিন্তু ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। তারা এই সামান্য অর্থকে আবার 2টো বা 3টে ভাবে কিন্তু মাসে দিতে পারে। ওকে, তো দেখতে পারো তোমরা প্লে স্টোরে গিয়ে দ্য বেঙ্গল এক্সাম অ্যাপটা ডাউনলোড করবে, বা যদি বুঝতে না পারো তাহলে এই যে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 7003840858, এই নাম্বারে কিন্তু কল করে নেবে, স্যারের সাথে সম্পূর্ণ ডিসকাস করবে, তারপরে পছন্দ হলে অবশ্যই পেইড কোর্সটা পারচেস করবে। তবে আমি বলবো অবশ্যই পেইড কোর্স পারচেস করে নাও, কারণ ইউটিউবের ভিডিওগুলো কি হয় যে কোনো দিন হয়তো স্যার দিতে ভুলে গেলেন, আপলোড করতে ভুলে গেলেন, ঠিক আছে। আর 30 মিনিটের ভিডিওর মধ্যে সমস্ত কিছুকে বোঝানো, তুলে ধরা সম্ভব হয় না, যে কারণে একটা চ্যাপ্টার শেষ করার জন্য মোটামুটি 5 থেকে 6টা ভিডিও তোমাকে দেখতে হবে। অপরদিকে পেইড ক্লাসে 1.5 থেকে 2 ঘন্টার একটা ক্লাসের মধ্যেই কিন্তু পুরো একটা বড় চ্যাপ্টার শেষ করানো যাবে। অর্থাৎ সিলেবাসটা বলতে পারো পেইড কোর্স নিলে তোমাদের একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তোমরা রিভিশনের টাইম পাবে, কিন্তু ইউটিউবে কিন্তু সিলেবাসটা শেষ হতে একটু দেরি হবে, এটা সত্যি কথা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ বাংলা, ইংরেজি, ম্যাথ, সিডিপি, ইভিএস প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা সাবজেক্ট স্পেশালিস্ট টিচাররা রয়েছেন, তারা কিন্তু ক্লাস করেই চলেছেন। ওকে, পরবর্তী দেখতে পাচ্ছ আমাদের একটা কম্বো ব্যাচও এর সাথে লঞ্চ হয়েছে, যারা শুধুমাত্র ডাব্লিউবি টেট এর জন্য প্রিপারেশন না নিয়ে আলাদা এক্সামের জন্য প্রিপারেশন নিতে যাও, বা যাদের ডিএলএড ডিগ্রি নেই, তারা কম্পিটিটিভ লাইনে ছোট থেকে পড়াশোনা করে আসছো, তো তাদের জন্য দেখো ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপ এই 3টের কম্বো ব্যাচ একটা তোমাদের করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ সংগ্রামী ব্যাচ। তো এই সংগ্রামী ব্যাচটা খুবই সস্তায় তোমরা পারচেস করতে পারবে। বর্তমানে এখানে করানো হবে জিকে, গণিত, ইংরেজি এবং রিজনিং। ওকে, পরপর টপিক ওয়াইজ কিন্তু থাকবে, এখানেও তাই, যেমন একদিকে তুমি রেকর্ড ক্লাস পাবে, ঠিক সেরকম লাইভ ক্লাসও পাবে। ওকে, এটারও ভ্যালিডিটি 1 বছর। বিশেষ অফার রয়েছে, ফার্স্ট 50 জনের জন্য কিন্তু বিশেষ একটা কুপন কোড থাকবে, অ্যাপ্লাই করলে একটা ম্যাসিভ ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। ভর্তি বর্তমানে চলছে, অবশ্যই অ্যাডমিশন নেওয়ার জন্য কন্ট্যাক্ট করবে এই নম্বরটাই। ওকে, তো আমরা এক ঝলক জাস্ট একবার দেখে নেবো আমাদের কি কি ব্যাচ বর্তমানে চলছে। দেখো, তো আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যাচ চলছে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের ব্যাচ চলছে, প্রাইমারি টেটের ফাউন্ডেশন ব্যাচ আমাদের চলছে, ক্লার্কশিপের ব্যাচ চলছে, সংগ্রামী পুলিশ পরীক্ষার ব্যাচ ডাব্লিউবিপি এবং কেপির জন্য এটা চলছে, এবং সব থেকে লেটেস্ট এবং সব থেকে ডিমান্ডেড ব্যাচ এএনএম এবং জিএনএম শেষ মুহূর্তের প্রস্তুতি, এটাও কিন্তু আমাদের চলছে। ওকে, তো তোমাদের মধ্যে যে ব্যাচটাতে তুমি অ্যাডমিশন নিতে চাও, এই যে হেল্পলাইন নাম্বার 7003840858, এই নাম্বারে ডাইরেক্ট কল করবে বা এসএমএস করবে এবং স্যারের সাথে কথা বলে সবকিছু কিন্তু জেনে নেবে, ঠিক আছে। আচ্ছা,
তো চলো এবার আমাদের আজকের পড়াশোনা শুরু করা যাক। তো দেখো আমরা আগের দিন এগুলো সব কিন্তু অলরেডি জেনে এসেছি, তাই তো? দুর্যোগ কাকে বলে, বিপর্যয় কাকে বলে, দুর্যোগ এবং বিপর্যয়ের বৈশিষ্ট্য, এদের শ্রেণী বিভাগ, কোনটাকে আমরা আধা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ফেলবো, কোনটাকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ফেলবো, তাই তো? এবার দেখো আমরা আজকে এখান থেকে জানবো, অর্থাৎ আমাদের এখন চিনতে হবে যে কোনটাকে আমরা অ্যাকচুয়ালি দুর্যোগ বলতে পারবো এবং কোনটাকে আমরা অ্যাকচুয়ালি বিপর্যয় বলতে পারবো। ঠিক আছে, দেখো দুর্যোগ কাকে বলবো আর বিপর্যয় কাকে বলবো, এই দুটো একটু বুঝতে হবে ভালো করে। দেখো, তো দুর্যোগ যেটা, সেটা কি, সেটা ছোট, এরকম সে ছোট মানুষ, আর যেটা বিপর্যয় সেটা দানবের মতো অনেক হিংস্র এবং অনেক বড়। অর্থাৎ আমি যে দুটো মানুষ আঁকলাম, একটা ছোট্ট মানুষ একটা অনেক বড় মানুষ, এর মাধ্যমে কি বোঝাতে চাইলাম, যে দুর্যোগের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা হবে ক্ষুদ্র, দুর্যোগের যে ব্যাপ্তি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দুর্যোগ স্থায়ী থাকে সেটা হবে অনেক কম। অপরদিকে যে বিপর্যয়, এর ব্যাপ্তি অনেক বেশি এবং ক্ষয়ক্ষতিও অনেক বেশি, সে প্রচণ্ড পরিমাণ কিন্তু ক্ষতি করে থাকে। দেখো, অস্বাভাবিক পরিস্থিতি যখন হঠাৎ স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটায় তখন তাকে দুর্যোগ বলে। যেমন কি উদাহরণ হিসাবে বলো, যেমন হচ্ছে যে ধরো তুমি একটা সাধারণ জীবনধারা রয়েছে, যে সকালে উঠছো, টিউশন পড়ছো, তারপরে টিউশন থেকে বাড়ি আসছো, একটু খাওয়া দাওয়া করছো, তারপরে স্কুলে যাচ্ছ, স্কুল থেকে বাড়ি আসছো, খেলার মাঠে যাচ্ছ, খেলা হচ্ছে, সন্ধ্যেবেলা এসে পড়াশোনা করছো, এটা একটা স্বাভাবিক জীবনধারা। কিন্তু যদি এখন হঠাৎ করে দুর্যোগ নেমে আসে, অর্থাৎ ধরো ঝমঝম করে পরপর এক সপ্তাহ ধরো টানা বৃষ্টি হতে থাকলো, পরপর 3 দিন 4 দিন বা 7 দিন টানা বৃষ্টি হতে থাকলো, তাহলে এই যে তোমার স্বাভাবিক জীবনধারা সেটা ব্যাহত হলো। তো অর্থাৎ তুমি তখন আর কিন্তু সকালে উঠে টিউশন গিয়ে, টিউশন থেকে এসে খেয়ে স্কুল যেতে পারছো না, স্কুল যেতে পারলেও স্কুল থেকে এসে আবার খেলার মাঠে গিয়ে খেলতে পারছো না। অর্থাৎ তোমার দেখো স্বাভাবিক যে জীবনধারা ছিল, যে স্বাভাবিক রুলস ছিল, সেটা তুমি মেনটেন্স করতে পারছো না, সেটা তোমার কি বলবো, মানে ওলটপালট হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক দুর্যোগ এইরকমই হয়ে থাকে। দুর্যোগের যে স্থায়িত্ব সেটা মনে রাখবে, সবসময় স্থায়িত্ব কিন্তু হয় এরকম, অর্থাৎ এই যে দুর্যোগ সেটা দীর্ঘ সময় কোনো দুর্যোগ স্থায়ী হয় না। ধরো খুব ঝড় হলো, সেই ঝড় কতক্ষণ হবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা খুব জোর একদিন হবে। ঠিক আছে, বৃষ্টি হলো 1 দিন 2 দিন 3 দিন, খুব জোর 4 দিন 7 দিন হবে। ওকে, মাসের পর মাস, বছরের পর বছর করোনার মতো তো ক্ষয়ক্ষতি করে যাবে না এরা। তো দুর্যোগের যে স্থায়িত্ব সেটা অনেক কম হয়। ওকে, দেখো দুর্যোগ জীবনযাত্রাকে রুদ্ধ না করলেও অল্প বিস্তর জীবনযাত্রাকে ব্যাহত করে। ঠিক আছে, এটা জীবনযাত্রাকে রুদ্ধ করে দেয় না, যে মানুষ আর বেরোতে পারছে না, যে এত বৃষ্টি হয়েছে যে মানুষের জীবনযাত্রায় ব্যাহত হয়ে গেছে, ট্রেন যেতে পারছে না, মানুষ যেতে পারছে না, এমন না। তবে কিছুটা রুদ্ধ করে দেয়। ঠিক আছে, কিছুটা ব্যাহত করে, রুদ্ধ করতে পারে না, মানে সম্পূর্ণরূপে বন্ধ করতে পারে না, তবে কিছুটা পরিমাণে একটু কমিয়ে দেয়। যেমন দেখবো যে স্বাভাবিক দিনে যদি একটা রাস্তা দিয়ে 100টা লোক 1 ঘন্টায় যাতায়াত করে, যদি দুর্যোগ হয় ছাতা নিয়ে দেখবো 70 জন লোক যাতায়াত করছে, 30 জন লোক ঘর থেকে বের হয়নি। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ রুদ্ধ হচ্ছে না, বৃষ্টিপাতের মতো ছোট দুর্যোগের কারণে কিছুটা পরিমাণ ব্যাহত হচ্ছে মানুষের জীবনযাত্রা। ওকে, আর কি, দুর্যোগ ক্ষুদ্র স্কেলে হয়ে থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা মাসে, ধরো এই যে আমাদের মে মাস, তো মে মাসের মধ্যে একটু বৃষ্টিপাত হলো, একটু নিম্নচাপ হলো, তো যার কারণে কৃষির ফসল নষ্ট হলো, কিছুটা কিছুটা রাস্তাঘাট নষ্ট হলো, তো ধরা যাচ্ছে আমরা আমাদের কি, যে 10,000, পুরো একটা গ্রামে 10,000 টাকার মতো ক্ষতি হলো। ঠিক আছে, এই যে ক্ষতির পরিমাণ, এই ক্ষতির পরিমাণ এই বিপর্যয়ের ক্ষতির পরিমাণের কাছে কিছুই নয়। ধরো খুব বেশি বিপর্যয় হলো, দাবানল হলো, হ্যাঁ, করোনার মতো কোনো বিভিন্ন রোগ হলো, সেখানে দেখা যাচ্ছে যে কয়েক লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। অর্থাৎ এখান থেকে মনে রাখবে যে দুর্যোগে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা হয় কম, দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ হয় কম, এবং বিপর্যয়ের ফলে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু দুর্যোগের থেকে অনেক অনেক গুণে বেশি হয়ে থাকে। ঠিক আছে, দেখো দুর্যোগের ফলে প্রাণহানি প্রায় হয় না, কোনো প্রাণহানি হয় না। যে এমন কখনো শুনেছো যে নিম্নচাপ হচ্ছে, নিম্নচাপের ফলে এই লোকটা মারা গেছে বা এই ব্যক্তি মারা গেছে? হ্যাঁ, বজ্রপাতের ফলে মারা যাওয়ার খবর মোটামুটি আমরা শুনে থাকি। ঠিক আছে, সেই জন্য দেখো বলা হয়েছে প্রায় হয় না, যে হয় না একদম তাই নয়, দুর্যোগের ফলে প্রাণহানি হয় পরিমাণে খুবই কম। অপরদিকে বিপর্যয়ের ফলে বহুল সংখ্যক মানুষের প্রাণহানির কিন্তু সম্ভাবনা থাকে, ব্যাপক পরিমাণে মানুষদের প্রাণহানি দেখা যায় এই বিপর্যয়ের ফলে। ওকে, এইটা গেল আমাদের দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য। এবার দেখো আমাদের আস্তে আস্তে এবার আমরা দুর্যোগগুলো সম্পর্কে জানবো। তো দেখো, দুর্যোগগুলো জানার আগে আমাদের আস্তে আস্তে সবার প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে বন্যা সম্পর্কে, এবং তারপরে আমরা ভূমিকম্প সম্পর্কে জানবো। ওকে, তো দেখো বন্যা, তো সবার আগে আমরা দেখি, আমরা দুর্যোগকে 3টে ভাগে ভাগ করেছিলাম, তাই তো? কি কি বলতো? একটা ছিল আমাদের প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ বা বিপর্যয় একই। একটা ছিল কি,
যে মানবিক মানবিক বলাটা কেমন লাগছে, তাই না? তো লেখো মনুষ্য সৃষ্ট। আর একটা ছিল এই দুইয়ের মিশেল, অর্থাৎ সেটাকে আমরা কি নাম দিয়েছিলাম? আধা প্রাকৃতিক। এবার তোমাদের আগের দিন আমি বলেছিলাম এবং বুঝিয়েছিলাম যে সব দুর্যোগের পিছনে মানুষের যেমন ভূমিকা রয়েছে, ঠিক সেরকম প্রকৃতিরও ভূমিকা রয়েছে, কারোর কম কারোর বেশি। তো সেই সব দুর্যোগদের আমরা আধা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ফেলি। যেমন বন্যা হতে পারে সেখানে, এছাড়া আর কি বলেছিলাম, ধস হতে পারে সেখানে, ঠিক আছে, দাবানল হতে পারে, এগুলো। ওকে, তো এই বন্যা কি ধরনের দুর্যোগ? তো সবসময় মনে রাখবে যে এই যে বন্যা কিন্তু সবসময় আধা প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ এই বন্যা সৃষ্টিতে অর্ধেকটা অংশীদার থাকে প্রকৃতি। 50% প্রকৃতির কারণে হয়, ধরে নাও 50% মানুষের তৈরি কারণে হচ্ছে। এবার কিভাবে কি হচ্ছে সেগুলো আমরা ডিসকাস করছি, দেখো। তো প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো বন্যা। প্রতি বছর প্রায় 75 লক্ষ হেক্টর ভূমি বন্যার কবলে আসে এবং প্রায় 1500 জন করে মারা যায় প্রতি বছরে। মূলত বড় নদীগুলো জলের পরিমাণ বাড়ার ফলে সমতল ভূমি এলাকায় নদীর উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হয়ে যায়। এর প্রভাবে প্রচুর চাষযোগ্য জমি, ফসল, ঘরবাড়ি সবই নষ্ট হয়ে যায়। আবার সমুদ্র উপকূলবর্তী শহরাঞ্চলে চেন্নাই, বোম্বে এবং অধিক জনসংখ্যা এবং জল নিকাশি ব্যবস্থা অনুন্নত বা বন্ধ হয়ে যাওয়ার জন্য প্লাবিত হয়ে থাকে। প্রতি ক্ষেত্রে মুখ্য কারণ হলো বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত, যেটা কিন্তু একটা প্রাকৃতিক কারণের মধ্যে পড়ছে। এবার দেখো, যখন প্রবল বৃষ্টিপাত হচ্ছে, তো এখানে ধরো প্রবল বৃষ্টিপাত হচ্ছে, এটা তো প্রাকৃতিক কারণ, তাই না, যে বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু এবার মানুষ এর পিছনে কোথায় আছে? যে মানুষ রয়েছে কি, যে এই যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে মেঘ থেকে প্রাকৃতিক কারণে, সেই বৃষ্টির জল নিকাশি ব্যবস্থাটাকে মানুষ অবরুদ্ধ করে দিয়েছে। এখানে ধরো একটা বাড়ি নির্মাণ করে দিয়েছে, একটা বহুতল বাড়ি নির্মাণ করে দিয়েছে এরকম ভাবে যে এদিক দিয়ে বৃষ্টির জল যেতে পারছে না। এখানে ধরো কোনো একটা হাইওয়ে নির্মাণ করে দিয়েছে উঁচু ভাবে, তো এদিক দিয়ে যেতে পারছে না, ফলে এই জায়গাতে কি হচ্ছে, জল জমে বন্যা সৃষ্টি করছে। ঠিক আছে, তো সেই কারণে দেখো এখানে নেচার রয়েছে, এর কারণে বৃষ্টিপাত। আবার এখানে এইসব তৈরি করে জল নিকাশি যে ব্যবস্থা, সেটাকে অবরুদ্ধ করার পিছনে কিন্তু মানুষের কিন্তু হাত রয়েছে। যেহেতু মানুষ এবং প্রকৃতি উভয়ের ভূমিকা রয়েছে, তাই এটাকে আমরা আধা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ফেললাম। দেখো, এবার রয়েছে বন্যা সৃষ্টির কারণ সমূহ। তো বন্যা সৃষ্টির আমরা যে পড়লাম, দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে একটা টার্ম উঠে আসবে তোমাদের, সেটা হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি। ওকে, মেঘ ভাঙা বৃষ্টি। এবারে জানতে হবে মেঘ ভাঙা বৃষ্টি জিনিসটা কি। তো মনে রাখবে, যখন স্বল্প সময়ে, খুব ভালো করে শুনবে কথাটা, যখন স্বল্প সময়ে কোনো একটা জায়গাতে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হয়, যখন স্বল্প সময়ে কোনো একটা জায়গাতে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হয়, তো সেই বৃষ্টিপাতকে আমরা মেঘ ভাঙা বৃষ্টি বলে চিনি। বোঝা গেল? অর্থাৎ কি, যে ধরো একদিন বা 2 দিনে এমন বৃষ্টিপাত হলো, সাধারণভাবে সেই বৃষ্টিপাতটা 2 মাসে হয়। ওকে, বৃষ্টির মাধ্যমে যে জলটা এলো পৃথিবীতে, সেটা 2 মাসে আসে, সেটা 2 দিনে চলে এলো, অর্থাৎ এটাকে আমরা মেঘ ভাঙা বৃষ্টি বলি। যেন মনে হয় যে মেঘটা মাঝে মাঝে ভেঙে গেছে এবং মেঘের ভিতরকার জল পড়ছে। ধরো তোমার ছাদের মধ্যে যে জলের ট্যাঙ্কটা রয়েছে, সেই ট্যাঙ্কটা যদি ফেটে যায় নিচেতে, তাহলে ঠিক যেইভাবে জল পড়বে, মেঘ থেকে বৃষ্টির জল ঠিক সেইভাবে পড়ে। অর্থাৎ এটা ধরো মেঘ, সাধারণভাবে বৃষ্টি এরকম ভাবে ফোঁটা ফোঁটা করে পড়ে, কিন্তু মেঘ ভাঙা বৃষ্টিতে এমন ভাবে না পড়ে, ডাইরেক্ট এরকম ভাবে জল পড়ছে। ওকে, মানে এই ব্যাপক পরিমাণ জল একসাথে পড়ছে, মনে হচ্ছে কেউ বালতিতে করে যেন জল ঢেলে দিচ্ছে মেঘ থেকে। তো এই ধরনের বৃষ্টিপাতকে কিন্তু আমরা মেঘ ভাঙা বৃষ্টিপাত বলি, যেটা কিন্তু আমাদের বন্যা সৃষ্টির একটা প্রাকৃতিক কারণের মধ্যে পড়ে। দেখো, এছাড়া নদীর নব্যতা কমে গেলে, অর্থাৎ নদীতে পলি জমছে, এর ফলে নদীর যে গভীরতা সেটা কমে যাচ্ছে, এবং নদী বাঁকেও পলি জমে জমে নদী বাঁকেরও গভীরতা কমছে। এর ফলে একটু জল হলেই সেই নদীর 2 কূল ছাপিয়ে তখন বন্যার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দেখো, বর্ষাকালে অতিবৃষ্টিতে আশেপাশে বন্যা হয়। আবার শুষ্ক বা পাহাড়ি অঞ্চলে হঠাৎ করে অধিক বৃষ্টি হলে হরপা বানের সৃষ্টি হয়। এই হরপা বান, এই জিনিসটা মনে রাখবে, হরপা বান কি, হরপা বান,
হরপা বান অ্যাকচুয়ালি কি, কোনো একটা পাহাড়ি অঞ্চলে, মূলত ধরো এখানে পাহাড় রয়েছে এরকম একটা, তো পাহাড়ের মাথাতে যদি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, পাহাড়ের মাথাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, এবার বলো পাহাড়টা তো অ্যাকচুয়ালি ঢালু, তাই তো, পাহাড়টা তো অ্যাকচুয়ালি ঢালু, তো পাহাড়ের এখানে যদি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই জলটা এদিক দিয়েই তো নেমে যাবে, এদিক দিয়েই নেমে যাবে। এবং দেখো যখন এই ঢালু জায়গা দিয়ে জল নেমে যাচ্ছে, তখন জলের যে স্রোত, তার গতিটা বাড়বে না কমবে? প্রচন্ড বেগে নেমে যাবে, এটাই স্বাভাবিক। যে এখানে বৃষ্টিপাত হলে সেই পাহাড়ের জল যে এদিকে যদি নেমে যায়, তার গতি অনেক বেশি থাকবে। অর্থাৎ এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে দেখছে কি খুব সুন্দর, এদিকে কোথাও শুকনো শুকনো সব কিছু রয়েছে, তার ক্ষেত রয়েছে ফসলের, হ্যাঁ, সে আলু বেগুন লাগিয়েছে, হঠাৎ করে দেখা গেল যে প্রচুর পরিমাণে জল হুট করে চলে এলো, বা কোনো নদীতে এসে মিশলো, রিভারে, সেই রিভারের জলস্তর বেড়ে গেল, এবং আস্তে আস্তে হঠাৎ করে যেন বন্যা চলে এলো। হঠাৎ করে বন্যা, যে বন্যাগুলো আসে সেগুলোকে আমরা হরপা বান বলি। আর এই হরপা বানের জন্য দায়ীকে, হরপা বানের জন্য দায়ী হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি। ওকে, হরপা বানের জন্য দায়ীকে, হরপা বানের জন্য দায়ী মেঘ ভাঙা বৃষ্টি, মনে রাখবে এটা, ঠিক আছে। তো এই যে হরপা বান, এগুলোও কিন্তু প্রাকৃতিক কারণের মধ্যে পড়ছে। পরবর্তী দেখো মনুষ্য সৃষ্ট কারণ। তো নদীর অববাহিকায় মাত্রা অতিরিক্ত বৃক্ষ ছেদন দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বন্যার মাত্রাকে ত্বরান্বিত করে। যেমন নদীর ধারে যে গাছ থাকে, তো আমরা জানি গাছের শিকড় কি করছে, মাটিকে ধরে রাখছে। এবার মানুষ কি করাচ্ছে, যে অতিরিক্ত পরিমাণ গাছ কাটার ফলে, মানুষের দ্বারা অতিরিক্ত পরিমাণ গাছ কাটা হচ্ছে, এবং যার ফলে এই যে বৃক্ষের শিকড়গুলো, সেগুলো আস্তে আস্তে মাটিকে ছেড়ে দিচ্ছে, এবং মাটি ক্ষয় হচ্ছে বেশি। মাটি ক্ষয় হওয়ার ফলে সেই মাটিটা ক্ষয় হয়ে কোথায় যাবে, সেই নদী খাতের মধ্যেই তো পড়বে, এবং নদীর নব্যতে যেটা, সেটা হ্রাস পেয়ে যাচ্ছে। অর্থাৎ নদীটা অ্যাকচুয়ালি আমাদের সোজা ভাষায় বলতে গেলে, নদীর এই যে পাড়, সেই পাড়ের ভাঙন হচ্ছে নদী কূলের, এবং এর ফলে নদীর যে গভীরতা সেটা কমে যাচ্ছে, নদীটা বুজে যাচ্ছে বা মজে যাচ্ছে, ঠিক আছে। এবার একটা টাইমে যখন বর্ষাকালে ব্যাপক পরিমাণে সেই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, সেই বিশাল পরিমাণ জলরাশিকে আর বয়ে নিয়ে যাওয়া, ওই অর্ধ বুজে যাওয়া নদীর পক্ষে সম্ভব হচ্ছে না। যে কারণে কি হচ্ছে, নদীর দুই কূল ছাপিয়ে গ্রামগঞ্জ যা আছে সবকিছুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বন্যা, এবং ব্যাপক পরিমাণে একটা ক্ষতি কিন্তু বর্ষাকালে, প্রতি বর্ষাতে পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা হয়ে দাঁড়িয়েছে বন্যা, ঠিক আছে। এছাড়া কি, দেখো কোনো সেতু নির্মাণ, দেখো ব্রিজ ব্রিজ বা সেতু যখন নির্মাণ করা হয়, দেখবে এরকম ভাবে পিলার তৈরি করা হয়, তো এরকম ভাবে সিমেন্টের বিশাল বিশাল পিলার থাকে এরকম, হ্যাঁ, তো এর উপরে এবার এরকম ভাবে সেতুটা নির্মিত হয়। তো এই যে পিলার, এখানে নদী স্রোত, নদী খাতের মধ্যে এই পিলারগুলোকে বসানো হয়, এবং নদীর জলের যে স্রোত, সেগুলো দেখবে এই পিলারের মধ্যে ধাক্কা খেয়ে ঘূর্ণি হয় এরকম, হ্যাঁ। অর্থাৎ কি, যে নদী যে আগে যাওয়ার জন্য ধরো এতটা জায়গা পেত, নদীর জল প্রবাহটা ব্যাপক পরিমাণে জল, সেটা বর্তমানে এই দুটো পিলারে মোটামুটি 10% জায়গা খেয়ে নিয়েছে, 10% জায়গা দখল করে নিয়েছে এরা। যে কারণে এই জায়গাটা তো কমে গেল, এই পিলারের মধ্যে দিয়ে তো আর জল যেতে পারছে না, ফলে কি হচ্ছে, জলের চাপটা কিন্তু অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এর ফলেও কিন্তু যখন বন্যা হচ্ছে, কি অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, তখন সেই সমস্ত কারণে বন্যার জল বাহিত না হয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। দেখো এছাড়া জলধার নির্মাণ, অর্থাৎ যেমন ব্যারেজগুলো নির্মাণ করা, ওকে, নদীর বহন ও জল ধারণ ক্ষমতাকে কমিয়ে দেয়, ফলে অতি বর্ষণের সময় প্লাবন সৃষ্টি করছে। অতি বর্ষণ অর্থাৎ যখন বর্ষাকালে আমাদের অতিরিক্ত বৃষ্টিপাত হয়, ঠিক আছে। সর্বোপরি নগরায়ন, যা জলকে মাটির নিচে যেতে দেয় না, সমস্ত জল পাকা রাস্তা ও ড্রেনের মাধ্যমে নদীতে পড়ে। দেখো আগে যখন নগরায়ন হয়নি এত, অর্থাৎ মাটির রাস্তার সংখ্যা বেশি ছিল বা পরিমাণ বেশি ছিল, বর্তমানে পিচ রাস্তা, দেখবে পিচ রাস্তাতে বৃষ্টিপাত হলে সেই বৃষ্টির জলটা অ্যাকচুয়ালি কি হবে, পাশ দিয়ে চলে যাবে। কিন্তু বড় বড় শহরাঞ্চলে, ছোট মোটামুটি মফস্বল এলাকা বা শহরাঞ্চল বা গ্রামে যে যে পিচ রাস্তাগুলো থাকে, সেটা রাস্তাটা কেবলমাত্র পিচের হয়, এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো মাটির থেকে থাকে, ঘাস জন্মায় সেখানে। এটা ঠিক আছে, যে রাস্তায় বৃষ্টিপাত হলো, সেই জল দুই পাশে মাটির উপরে গেল, এবং মাটির দ্বারা শোষিত হয়ে ভূগর্ভে গিয়ে জমা হচ্ছে। কিন্তু শহর অঞ্চলে, বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলোতে কোথাও মাটি দেখতে পাবে না তুমি, ঠিক আছে। যেমন যদি কলকাতার মাঝখানে যাও, সেখানে রাস্তার মধ্যে কোথাও মাটি দেখতে পারবে না, চারিদিকে কালো পিচ। তো সেখানে থেকে দেখলে কি হচ্ছে, যে সেখানে যখন বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে কলকাতাতে একটু বৃষ্টি হলেই কি হয়, জল জমে যায়, নদী হয়ে যায় ওটা।
তো এই বৃষ্টির জল কিন্তু আর ভূগর্ভের মধ্যে প্রবেশ করতে পারছে না মানুষের এই সমস্ত ক্রিয়াকলাপের জন্য। এটা বাষ্প হয়ে যাচ্ছে কিন্তু ভূগর্ভে প্রবেশ করতে পারছে না, কারণ কি পিচের মধ্যে দিয়ে তো জলটা শুষে মাটির মধ্যে যেতে পারছে না, আর গেলেও প্রচুর টাইম লাগে, তার আগেই বাষ্প হয়ে যায় জল। তো এই প্রবলেমটা কিন্তু হচ্ছে যে ব্যাপক একটা অঞ্চলে রাস্তা পিচ দ্বারা ঢাকার ফলে সেই অঞ্চলে বৃষ্টিপাতের যে জল সেটা ভূগর্ভে প্রবেশ করতে পারে না এবং চারিদিকে জমে ড্রেনগুলোকে ছাপিয়ে দেয়। এই ড্রেন ছাপানোর ফলে শহরে এক প্রকারের বন্যা হয়, যেটাকে উরবান ফ্লাড বলে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা ওটা পড়ছি। দেখো, এই সমস্ত পাকা রাস্তা এবং ড্রেনের মাধ্যমে জল নদীতে পড়ে এবং ভবিষ্যতে ড্রেনগুলো আবর্জনা দ্বারা বন্ধ হয়ে গেলে তার ফলস্বরূপ অতি বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির দ্বারায়, যেমন চেন্নাই, মুম্বাই, কলকাতা ইত্যাদিতে কিন্তু এই ঘটনাটা দেখা যায়। এবার দেখো, বন্যা নিয়ন্ত্রণে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। তো প্রধানত হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, তাই তো আমরা সবাই জানি বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। দেখো, বনভূমি ধ্বংস ও বৃক্ষছেদনের ভূমিক্ষয়ের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, ফলস্বরূপ নদীগর্ভের যে নব্যতা সেটা হ্রাস পেয়েছে। এছাড়া উচ্চ অববাহিকাতে ও পাহাড়ি অঞ্চলে হরপা বাঁধ সৃষ্টি হয়েছে, তাই বৃক্ষরোপণ করা খুব দরকার। দ্বিতীয়ত কি, দেখো, বর্ষার অতিরিক্ত জল যাতে ধারণ করতে পারে তাই নদীগুলোর অববাহিকাতে বাঁধ তৈরি করতে হবে এবং পুরাতন বাঁধগুলিকে সংস্কার করতে হবে। এছাড়া সমতল ভূমিতে নদীগুলো পলি পড়ে তার নব্যতা হ্রাস পায়, তাই খনন করে তার গভীরতা বৃদ্ধি করলে জল পরিবহন করার ক্ষমতা বৃদ্ধি করতে হবে। ওকে, অর্থাৎ নদীগুলোকে পরিষ্কার করতে হবে, যে পলি জমে আছে সেই পলি খনন করে নদীকে আরো গভীর করতে হবে যাতে জল পরিবাহিত হয়। তৃতীয়ত কি, যে অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত স্যাটেলাইটের ব্যবহার করে বন্যার আগাম পূর্বাভাস জানানো সম্ভব, ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পায় এতে। যদি আগে থেকে কৃষকরা জানতে পারে যে বন্যা আসছে, তাহলে তারা সেই মতো করে তাদের ফসলগুলোকে ঘরে তুলে নেবে, এর ফলে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। চতুর্থত কি, জনসচেতনতা এবং আপদকালীন ব্যবস্থাপনায় বিস্তারিত জ্ঞান দানের মাধ্যমে স্থানীয় মানুষদের আটকানো। যেমন দেখবে, বিশেষ করে নদী তীরবর্তী তথা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কোনো বন্যা বা ঘূর্ণিঝড় আসার আগে খবরের মাধ্যমে জেলেদেরকে সাবধান করা হয় যে গভীর সমুদ্রে না যেতে মাছ ধরার জন্য, কারণ এই ঝড় আসছে, তাই তো ঘূর্ণিঝড় আসছে। দেখবে এই বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে এরকম টাইমে যে ঘূর্ণিঝড়গুলো আসে বৈকালের দিকে, তো তখন কিন্তু সাবধান করা হয়। অর্থাৎ জনসচেতনতা এবং যে মানুষ যখন জানতে পারবে যে এই ঝড়ের ফলে কি হতে পারে, হ্যাঁ, তো সেই সমস্ত কারণে বা বন্যার ফলে কি হতে পারে, কি ক্ষতি হতে পারে, কেন অ্যাকচুয়ালি বন্যা হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করার উপায় কি, যতদিন না মানুষ নিজে জানতে পারবে ততদিন কিন্তু আমরা চেষ্টা করলেও এটাকে তোমার দু একজন মিলে কিন্তু সলভ করতে পারবো না। ঠিক আছে, তো যখন মানুষদের আটকানো তার থেকে বাঁচার রাস্তা দেখায়, তাই স্কুল, কলেজ এবং জনমাধ্যমে জ্ঞান বিস্তার করতে হবে যে বন্যা কেন হয়, এটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি ইত্যাদি। এবার পরবর্তীতে দেখো, পরবর্তী হচ্ছে আমাদের নাগরিক বন্যা বা উরবান ফ্লাড বলতে কি বোঝায়। এটা নামটা শুনে কঠিন মনে হলেও কিছুই নয়। দেখবে শহরাঞ্চলে এরকম রাস্তা থাকে, ওকে, এরকম রাস্তা থাকে এবং রাস্তার দুই পাশে ড্রেন থাকে, তাই তো, এদিকে ড্রেন থাকে আবার এদিকে ড্রেন থাকে। এবার কি হয়, এই যে ড্রেন, এই ড্রেনের মাধ্যমে বিভিন্ন নর্দমা তথা বাড়িঘরের জল ইত্যাদি কিন্তু পাস হয় এদিক দিয়ে, তাই তো, ড্রেনের মাধ্যমে জল যায়। এবার প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে বিভিন্ন জৈব অবিশ্লেষ্য যে সমস্ত পদার্থগুলো রয়েছে, যেমন ধরো প্লাস্টিক হতে পারে, সেগুলো এখানে ড্রেনের মুখে এরকম ভাবে জমে যায়, প্লাস্টিকের বটল ইত্যাদি, হ্যাঁ, এদিকে জমে গেল, এদিকেও জমে গেল, বিভিন্ন চিপসের প্যাকেট ইত্যাদি, জামা কাপড়ের প্যাকেট, ওষুধের প্যাকেট ইত্যাদি। তো এই সমস্ত প্লাস্টিকের জিনিসগুলো এইভাবে ড্রেনের মধ্যে জমে যায়। এর ফলে কি হচ্ছে, দেখো, ড্রেনের দুটো মুখই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবদ্ধ একটা জলাশয়ে পরিণত হচ্ছে এই ড্রেনটা। এরপরে যখন বৃষ্টি হচ্ছে, তখন এই যে পিচ রাস্তার ওপরে যে পরিমাণ জলটা পড়ছে এই পিচ রাস্তার ওপরে, রেন, তো সেই জল কি হচ্ছে, এই ড্রেনে যাচ্ছে, এই ড্রেনে যাচ্ছে, কিন্তু ড্রেনের মুখ তো অ্যাকচুয়ালি বন্ধ হয়ে আছে, তাহলে কি হবে, একটা টাইমে এটা ছাপিয়ে যাচ্ছে। ঠিক আছে, ছাপিয়ে যাচ্ছে। এই ছাপিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এই রাস্তাঘাট একদম জলের নিচে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমার হাঁটু পর্যন্ত কিন্তু জল থাকবে। ওকে, বাইকে করে গেলে বাইকের সাইলেন্সার কিন্তু জলের মধ্যে ঢুকে যাবে। তো এই ঘটনাটা বিশেষ করে আমাদের কলকাতাতে খুব বেশি চোখে পড়ে, তাই না, বিভিন্ন খবরে দেখবে একটু বৃষ্টিপাত হলেই কলকাতাতে এই সমস্যাটা দেখা যায়। তো এটাকে কিন্তু আমাদের নাগরিক বন্যা বা উরবান ফ্লাড বলা হয়। ওকে,
উর্বান ফ্লাড বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে এতদূর থাক আমাদের ক্লাসটা। নেক্সট দিন আমরা নেক্সট টপিকটা পড়বো এবং আমাদের ভূমিকম্পটা কিন্তু আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, নাগরিক বন্যা যেটা বললাম সেটা এখানে লেখা রয়েছে। তো সবাই খুব ভালো থেকো, আজকের ক্লাসটা এত দূর থাক। আমরা নেক্সট দিন ভূমিকম্প পড়বো এবং তারপর অগ্ন্যুৎপাত, এরকম যতগুলো আমাদের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় রয়েছে সবগুলোকে কিন্তু কভার আপ করবো। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুব ভালোবাসা এবং শুভকামনা আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের তরফ থেকে।